নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই বনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব ২৪। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবশেষে বেল আইকনটিও প্রেস করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম রকির কাছ থেকে অজিতের ব্যাপারটা জানতে পেরেছে, কিন্তু সোহম চায় বিদিশার কাছ থেকে সমস্তটা শুনতে। তাই সে বিদিশাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বিদিশা সেখানে গিয়ে জানতে পারে যে সোহম ছোটবেলা থেকেই একা থাকে। তো এবার ওদের মাঝে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। বিদিশার ব্যালকনি থেকে দাঁড়িয়ে রাস্তাটা দেখতে বেশ লাগছিল। তার উপর আবার একটু জোরে ঠান্ডা হাওয়া বইছে। কি অসম্ভব যে ভালো লাগছে। পাশে আবার ভালোবাসার মানুষটি। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো আর সেরকম ভাবে কষ্ট দিচ্ছে না। বিদিশা দেখলো সোহম রেলিং ধরে বিদিশার দিকেই তাকিয়ে আছে। বিদিশার খুব ইচ্ছে হলো যেন একটু ঘেঁষে দাঁড়ায়। মনে মনে যখন প্রস্তুতি নিচ্ছিল তখনই সোহম বলল, এই আইসক্রিম খাবে? না না, এখন আর কোথাও যেতে হবে না। খাবে কিনা বলো। খাওয়া যেতেই পারে। ব্যালকনিতে রাখা একটা বেতের দোলনায় বিদিশাকে বসিয়ে দিল সোহম। বলল, একটু দুলতে থাকো, আমি এক্ষুনি আসছি। বিদিশা এতক্ষণ এই দোলনা একবারও খেয়াল করেনি। দোলনা কেন, সারা ওয়াল জুড়ে কি সুন্দর মধুবনী আর্ট করা, ব্যালকনিতে একের পর এক গাছ কত যত্ন সহকারে লাগিয়ে রাখা। বিদিশা এ সমস্ত একবারও খেয়াল করেনি। বিদিশা তো অবাক হয়ে দেখতে লাগলো, কত গুণী। মা যদি এসব একবারও দেখতো তাহলে একেবারে আমাকে গালি দিয়ে ভূত করে দিত। একদম আনাড়ি আমি। সোহম একটা আইসক্রিম নিয়ে এলো। বিদিশা নিতে নিতে বলল, এত তাড়াতাড়ি চলে আসবেন ভাবতে পারিনি। জিজ্ঞেস করে ফেলল, কোত্থেকে আনলেন এত তাড়াতাড়ি? ওই ফ্রিজে থাকে। ও আচ্ছা, এসব কে করে? কি? এই যে ওয়াল পেন্টিং, বাগান। সোহম ব্যালকনির রেলিং ধরে সামনের দিকে একটু ঝুঁকে দাঁড়ালো। তারপর হেসে বলল, এই বাড়িতে যারা যারা থাকে তারাই করে। বিদিশা একটু হেসে খাওয়াতে মন দিল। সোহম একটা সিগারেট বের করে ধরাতে যাবে, অমনি বিদিশা বলে উঠল, আমার কিন্তু একদম ভালো লাগে না এসব। সোহম সিগারেটটা নিয়ে আবার ঝুঁকে দাঁড়ালো। বলল, দেখো বিদিশা, প্রতিটি মানুষের মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ গুণ থাকে। তুমি যদি কোনো মানুষের শুধু ভালোটাই চাও, খারাপটা না চাও, তবে কি করে সম্ভব? আমাকে যদি চাও, আমার সাথে ভালো মন্দ যা আছে সব নিতে হবে। সব কিছুকে ভালোবাসতে হবে, তবেই না ভালোবাসবে। যদি পরিবর্তন ঘটিয়ে কাউকে নিতে হয়, তবে আর ভালোবাসায় যুক্তি কি? যদি ভালোবাসো, আমার সবটুকুকে ভালোবাসো। আর যদি এই সিগারেটটা আমি ছেড়ে দিই, আমি কিচ্ছু করতে পারবো না। আমার বুস্টার ডোজ এটা। যত কঠিন থেকে কঠিন কাজ হোক না কেন, একটা সিগারেট ধরিয়ে ২ টান দিলেই ব্যাস মাথা খুলে গেল। বিদিশা জীবনে সিগারেটের পক্ষে এত সবল যুক্তি কোনোদিনও শোনেনি। এই মুহূর্তে ওর খুব অপরাধী মনে হচ্ছে।
অজিতের জন্য। কত নিষ্ঠুরভাবে অজিতের নিষ্পাপ সিগারেটগুলোকে পায়ের তলায় ডলে দিত। সোহমের যুক্তিতে বিদিশার আর কিছু বলার থাকলো না। এতক্ষণে মনে পড়ল একটা আইসক্রিম খাচ্ছিল বিদিশা। আবার খেতে গিয়ে দেখল গোলে জল। সোহম আবার বিদিশাকে বলল, এবার সিগারেটটা ধরাই তাহলে। বিদিশা ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। সোহম একটু মুচকি হেসে সিগারেটে ধরালো। পরপর সিগারেটে দুটো টান দিল। সোহম যেন প্রাণ ফিরে পেল। তারপর বলল, এবার বলো বিদিশা, কাল কি হয়েছিল? ছেলেটি কে ছিল? বিদিশা একদম প্রস্তুত ছিল না এই কথা শোনার জন্য। সোহমের বাইরে যে কিছু আছে সেটাও মাথায় ছিল না। চমকে উঠল। সোহমের দিকে তাকিয়ে চুপ করে রইল। জোরে ঠান্ডা হাওয়ার সাথে 1-2 ফোঁটা করে হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে একটু জোরেই পড়ছে যেন। তার ঝাপটা এসে লাগছে গায়ে। সোহম আরো ঝটপট 2-3টে টান দিয়ে পাশে রাখা অ্যাস্ট্রেতে সিগারেটটা গুজে দিল। বৃষ্টি আসছে, ভেতরে চলো। ভেতরে এসে সোফায় বসল বিদিশা। সোহম ডাইনিং টেবিলের কাছ থেকে একটা চেয়ার টেনে নিয়ে এসে বিদিশার মুখোমুখি বসল। বিদিশার একটু ইচ্ছে নেই অজিতকে দুজনের মাঝখানে আনার। সে কিছু বলতে চায় না, কোনো কথা না। দুজনে একসাথে এই যে এই সময়টা কাটাচ্ছে তা বিদিশার কাছে মহামূল্যবান। এখানে আসে কাউকে চায় না। অন্যমনস্ক হয়ে মাথা নিচু করে হাতের পাতা দুটো ঘষে যাচ্ছে আপন মনে। সোহম কিছুক্ষণ চেয়ে থাকলো বিদিশা দিকে। তারপর বলে উঠল, বিদিশা, কিছু বলবে না? তুমি কি কিছু বলতে চাও না? বিদিশা একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বলল, কি জানি, আমার মনে হচ্ছে ওর কথা বলার কোনো প্রয়োজন আর নেই। আমার জীবনের কোনো প্রান্তেই অজিত নেই। যে নেই তার কথা বলে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। সোহম বলল, হয়তো তোমার কাছে নেই, কিন্তু আমার কাছে আছে। মন তো অনেকেরই ভাঙে, কাছের লোকদের প্রেমে অনেকেই পড়ে। বিদিশা, এটা হয়ে যায়। তুমি যার সাথে অনেকটা সময় ধরে আছো, তার ভালো মন্দের সাথে মিশে আছো, সে তোমার প্রেমে পড়তেই পারে। এটাই স্বাভাবিক, মানুষ তো। কিন্তু এমন কি পরিস্থিতি হতে পারে যে এত রাগ হয়ে গেল? পরিস্থিতির কথা না চিন্তা করেই একটা মেয়েকে ওরকম এক জায়গায় ছেড়ে দিল, তাও এই রাত্রিবেলায়। জানি না তুমি কি ভাবছো, আমি সত্যি জানতে চাই। আর তার চেয়েও বড় প্রশ্ন, তুমি কি কিছুই বুঝতে পারোনি? কিছুই আন্দাজ করতে পারোনি? আমাকে বলো, যদি তুমি জেনে বুঝে থাকো, আন্দাজ করে থাকো ওর মনের কথা, তবে তুমি ওরকম জায়গায় গেলে কেন? আমি সত্যি জানতে চাই। মুখ খুলল বিদিশা। বলো, তুমি কি আমায় সন্দেহ করছো? উফ, আমি সন্দেহ করছি না, আমি ঘটনার সাথে ঘটনা মেলাতে চাইছি যে এমন কি পরিস্থিতি হতে পারে যে একজন বন্ধু এত বড় অমানবিক আচরণ করতে পারে, তার নিজের বান্ধবীকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারে। কাল যদি রকি না থাকতো, কি ভাবছো আজ এখানে বসে আইসক্রিম খেতে পারতে তুমি? বিদিশা বলল, ওর সাথে কোথাও যাওয়া আমার কাছে কোনো বড় ব্যাপার নয় স্যার। অজিত আমার ক্লাস 1-এর বন্ধু।
আমরা দুজনেই কোয়েট স্কুলে একসাথে পড়তাম। ও পড়াশোনায় অনেকটাই দুর্বল ছিল, কিন্তু মারপিটে সবার থেকে এগিয়ে। আর আমাদের বন্ধুত্বটা সেখানেই ছিল। আমি পড়াতে সাহায্য করতাম, আর ও আমার দিকে নজর দেওয়া সমস্ত ছেলেদের হাত থেকে আমাকে সেভ করত। আমাকে কোথাও একা যেতে দিত না। এমনও দিন গেছে এক বিছানায় শুয়ে গল্প করে কাটিয়েছি। মা প্রচুর বকাঝকা করত, একসময় ক্লান্ত হয়ে সেটাও ছেড়ে দিয়ে। ক্লাস 12 পর্যন্ত সব ঠিক ছিল। ডিপ্লোমা করার জন্য যখন কলকাতায় গেলাম, 2 বছর ছিলাম সেখানে। তখন থেকেই ও যেন অন্যরকম হয়ে গেল। বাবা অসুস্থ হলো। অজিত তখন পড়ে থাকতো আমাদের বাড়িতে। ও সেই সময় না থাকলে আমাদের সবকিছু সামলানো ভীষণ মুশকিল হয়ে যেত। বাবা সামলে ওঠার পর থেকে মাও আর বিশেষ কিছু বলতো না অজিতকে দেখে। বাবা অসুস্থ হওয়ার সময় থেকে আমি বুঝতে পারি ও কিছু একটা বলতে চায় বা বোঝাতে চায়, যা শোনার আমার কোনোদিনই ইচ্ছে ছিল না। আমি সব বুঝতে পারতাম, কিন্তু এড়িয়ে চলতাম। অনেকটাই সরে এসেছিলাম, কিন্তু একদম পারিনি। কারণ ওর থেকে ভালো বন্ধু আমার আর কেউ ছিল না। ভেবেছিলাম বুঝিয়ে বলে ও সব বুঝবে, কিন্তু এমন করবে আমি ভাবতেও পারিনি। একটা নিস্তব্ধতা ঘিরে ধরল ঘরটাকে। একটু চুপ করে বসে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠল সোহম। টেবিলে রাখা জগের জল থেকে এক গ্লাস জল বিদিশার সামনে ধরতেই বিদিশা চাপ দিয়ে সোহমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আচম্বিত হামলায় সোহম একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। বিদিশা হাউ হাউ করে কেঁদে যাচ্ছে। গ্লাসটা টেবিলে রেখে সোহম জড়িয়ে ধরল বিদিশাকে। তারপর পিঠটা হালকা ঘষে দিতে দিতে বলল, কি হয়েছে? আমি কিছু বলিনি তো তোমাকে। জানো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম বিদিশা কালকের গল্পটা শুনে। তুমি জানো না সারাদিন আমার কেমন কেটেছে। তোমার কিছু হয়ে গেলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। বিদিশা, এই বিদিশা, লক্ষ্মীটি আমার, কাঁদে না। আমি বকিনি তো তোমাকে, শুধু তো জানতে চেয়েছি। এই দেখো, সরি বলছি, সরি বলছি তো, প্লিজ কাঁদে না সোনা। সোহমের সান্ত্বনায় বিদিশার কান্না যেন আরো ফুলে ফেপে উঠেছে। আরো শক্ত করে জাপটে ধরে সোহমকে বলল, আমি না ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আর যদি তোমার সাথে দেখা না হয়, আর যদি তোমাকে কোনোদিন দেখতে না পাই। মুখটা একটু তুলে সোহমের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো, আমার কথা একবারও মাথায় আসেনি। শুধু মনে হয়েছে আমার আজ কিছু হয়ে গেলে তোমার সাথে তো আর দেখা হবে না, আর তো আমি তোমায় কোনোদিনও দেখতে পাবো না। সোহম মুখটা চেপে ধরল বিদিশার, বলল, চুপ, একদম চুপ, একটাও বাজে কথা আর বের করবে না তোমার এই মুখ দিয়ে। কিছু হবে না তোমার, আমি হতে দেব না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি জানো না বিদিশা, আমি ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্বটি ভালো লাগলে কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। বিদিশা আর সোহমের মাঝে একটি মিষ্টি মধুর প্রেম কাহিনী শুরু হলো। এই মিষ্টি মধুর প্রেম কাহিনী আগে কিভাবে এগিয়ে গেল সেটি জানতে হলে আমাদের পর্বগুলোর সঙ্গে থাকুন।
তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।